ভূ রাজনীতির জগতে এমন কিছু আইডিয়া আছে যা আজও ঠিক করে দেয় কোন দেশ কতটা শক্তিশালী হবে। আজ আমরা ঠিক এমনই এক তত্ত্ব নিয়ে কথা বলবো, স্পাইকম্যানের রিমল্যান্ড থিওরি। চলুন দেখি কিভাবে এই তত্ত্বটা আজও বিশ্বের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, পুরো দুনিয়াকে কন্ট্রোল করে কে? মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুটা ঠিক কোথায়? এই একটা প্রশ্ন থেকেই কিন্তু জিওপলিটিক্সের দুটো বড় ধারা তৈরি হয়েছে। এক দলের মতে আসল ক্ষমতা হলো বিশাল স্থলভাগের নিয়ন্ত্রণে, আর অন্য দল মনে করে না, সমুদ্রপথ যার দখলে আসল শক্তি তারই। ভূরাজনৈতিক কৌশলের একেবারে গোড়ার কথা কিন্তু এটাই। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নিলেন ডাচ আমেরিকান স্ট্র্যাটেজিস্ট নিকোলাস জন স্পাইকম্যান। তিনি এসে তার সময় সব বড় বড় থিওরিকে চ্যালেঞ্জ করে বসলেন। বললেন ক্ষমতার কেন্দ্রবিন্দুকে সম্পূর্ণ নতুন একটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। স্পাইকম্যানের তথ্যের মূল কথাটা কিন্তু খুবই সহজ আর সরাসরি। তিনি বললেন আসল ক্ষমতা ইউরেশিয়ার দুর্গম ভেতরের অংশে, যেটাকে হার্টল্যান্ড বলা হয়, সেখানে নয়, বরং আসল ক্ষমতা লুকিয়ে আছে এর চারপাশের উপকূলীয় অঞ্চলে, যেখানে প্রচুর মানুষ থাকে, সম্পদ আছে আর সমুদ্রের সাথে সরাসরি যোগাযোগ আছে। এই আইডিয়াটা ছিল স্যার হ্যালফোর্ড ম্যাকেন্ডারের বিখ্যাত হার্টল্যান্ড তত্ত্বের একেবারে উল্টো। তো এই রিমল্যান্ড জিনিসটা আসলে কি? কোন এলাকা এটা? আর কেনই বা এটা এত বেশি গুরুত্বপূর্ণ? চলুন এর ভূগোলটা একটু ভালো করে বুঝি, তাহলেই পুরো তত্ত্বটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে ম্যাপটা দেখছেন, খেয়াল করে দেখুন, রিমল্যান্ড হল ইউরেশিয়ার মূল ভূখণ্ডকে ঘিরে থাকা একটা বিশাল অর্ধচন্দ্রাকৃতির উপকূলীয় এলাকা। এর পজিশনটাই কিন্তু আসল খেলা। একদিকে হার্টল্যান্ডের বিশাল স্থলশক্তি আর অন্যদিকে বিশ্বের প্রধান সমুদ্র শক্তিগুলো। আর এই দুইয়ের মাঝে রিমল্যান্ড একটা কৌশলগত বাফার জোন বা দেয়ালের মতো কাজ করে। স্পাইকম্যান কিন্তু এই বিশাল রিমল্যান্ড এলাকাটাকে তিনটে প্রধান কৌশলগত অঞ্চলে ভাগ করেছেন। প্রত্যেকটার গুরুত্ব কিন্তু আলাদা। প্রথমটা হলো ইউরোপীয় উপকূল। এটা হলো বিশ্বের শিল্প আর বাণিজ্যের একটা বড় হাব, আর আটলান্টিক মহাসাগরে ঢোকার গেটওয়ে। দ্বিতীয়টা হলো আরব মধ্যপ্রাচ্য, সারা দুনিয়ার তেল, গ্যাসের ভাণ্ডার, আর এশিয়া ইউরোপের মধ্যে একটা ব্রিজ। আর শেষে আসছে এশীয় মৌসুমী অঞ্চল। এর বিশাল জনসংখ্যা, দ্রুত বাড়তে থাকা অর্থনীতি আর ভারত ও প্রশান্ত মহাসাগরের ওপর নিয়ন্ত্রণের কারণে এই এলাকাটা এখন ভূ-রাজনীতির হটস্পট। তাহলে চলুন এবার ভূ-রাজনীতির সেই ক্লাসিক লড়াইটাতে ঢোকা যাক। বিশ্ব শাসনের এই দুটো প্রতিদ্বন্দ্বী তত্ত্বকে পাশাপাশি রেখে দেখি কার শক্তি কোথায় আর দুর্বলতাই বাকি। দেখুন, ম্যাকেন্ডার বলতেন হার্টল্যান্ড হলো একটা প্রাকৃতিক দুর্গ যা বাইরের নৌশক্তি থেকে প্রায় সেফ। কিন্তু স্পাইকম্যান এসে বললেন এই যে চারদিক থেকে আটকানো, এটাই তো হার্টল্যান্ডের সবচেয়ে বড় দুর্বলতা। অন্যদিকে রিমল্যান্ডের জনসংখ্যা বেশি, প্রাকৃতিক সম্পদও বেশি, শিল্পেও উন্নত, আর এর সমুদ্র সংযোগ একে বিশ্বজুড়ে বাণিজ্য আর সামরিক প্রভাব বিস্তারের যে সুযোগ দেয়, সেটা হার্টল্যান্ডের পক্ষে পাওয়া প্রায় অসম্ভব। আর এই পুরো ব্যাপারটাকে স্পাইকম্যান একটা মাত্র লাইনে নিয়ে এসেছিলেন। তার এই বিখ্যাত উক্তিটাই কিন্তু পুরো তত্ত্বের সার কথা, যে রিমল্যান্ড নিয়ন্ত্রণ করবে সেই ইউরেশিয়া শাসন করবে, আর যে ইউরেশিয়া শাসন করবে সেই হবে বিশ্বের ভাগ্যবিধাতা। এই তত্ত্ব কিন্তু শুধু বইয়ের পাতায় বা একাডেমিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। চলুন দেখি কিভাবে এটা বাস্তবে প্রয়োগ করা হয়েছিল, আর প্রায় ৫০ বছর ধরে চলা কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের পুরো চিত্রটাকেই বদলে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা দেখল সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমকে তার হার্টল্যান্ডের মধ্যেই আটকে রাখতে হবে, আর এর জন্য তারা কন্টেইনমেন্ট বা বেষ্টনী নীতি নিল। নেটো, সেন্টো, সিটোর মতো একের পর এক সামরিক জোট বানিয়ে তারা সোভিয়েত ইউনিয়নকে রিমল্যান্ডে ঢোকা থেকে আটকে দিল। এটা ছিল স্পাইকম্যানের রিমল্যান্ড তত্ত্বের একেবারে নিখুঁত একটা বাস্তব প্রয়োগ। শীতল যুদ্ধ তো শেষ, কিন্তু রিমল্যান্ড থিওরির গুরুত্ব কি কমে গেছে? একদমই না, বরং একবিংশ শতাব্দীতে এসে বিশেষ করে চীনের উত্থানের সাথে সাথে এই তত্ত্বটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। চীনের যে বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প, তাকে কিন্তু রিমল্যান্ড নিয়ন্ত্রণের একটা আধুনিক ভার্সন বলা যেতে পারে। এটা কোনো সরাসরি সামরিক জোট নয়, বরং এটা হলো বাণিজ্য, বিনিয়োগ আর ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে রিমল্যান্ডের দেশগুলোর ওপর চীনের প্রভাব বিস্তারের একটা বিরাট বড় কৌশল। চীনের এই কৌশলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল এর সামুদ্রিক দিকটা, যেটাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা। পাকিস্তানের গোয়াদর বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, এরকম একের পর এক জায়গায় বন্দর আর নৌঘাঁটি বানিয়ে চীন আসলে রিমল্যান্ডের প্রধান সামুদ্রিক পথগুলোতে নিজের প্রভাবের একটা মালা গাচ্ছে। মূল লক্ষ্য হল ভারত মহাসাগর এবং তার বাইরে নিজেদের উপস্থিতি নিশ্চিত করা। রিমল্যান্ডের গুরুত্ব
আরও অনেক বেড়ে যায় এর কিছু কৌশলগত চোখ পয়েন্ট বা সরু জলপথের কারণে, যেমন ধরুন হরমুজ প্রণালী, মালাক্কা প্রণালী বা দক্ষিণ চীন সাগর। এগুলো হলো বিশ্ব বাণিজ্যের লাইফলাইন। যে শক্তি এই জলপথগুলো কন্ট্রোল করবে সে কিন্তু বিশ্ব অর্থনীতিকেও নাড়াতে পারবে। ২১ শতকের আসল লড়াইটা কিন্তু এই পয়েন্টগুলো দখল করা নিয়েই হচ্ছে। তবে কোনো থিওরি কিন্তু ১০০% পারফেক্ট নয়। তাই একটা পূর্ণাঙ্গ আলোচনার জন্য আমাদের এটাও দেখতে হবে যে আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলো কী আর নতুন কী চ্যালেঞ্জের সামনে আসছে। দেখুন, আধুনিক টেকনোলজি কিন্তু পুরো খেলার নিয়মই বদলে দিয়েছে। এখন এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পারমাণবিক মিসাইল হামলা করা যায়, ফলে ভৌগোলিক দূরত্বের গুরুত্ব কমে গেছে। যুদ্ধ এখন শুধু মাটি বা জলে হয় না, সাইবার স্পেস আর মহাকাশেও হয়। এমনকি জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জলস্তর বাড়ছে, যা রিমল্যান্ডের উপকূলীয় এলাকাগুলোকেই ডুবিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এই নতুন বাস্তবতাগুলো স্পাইকম্যানের তত্ত্বকে অবশ্যই চ্যালেঞ্জ করে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এত সব প্রযুক্তি, অর্থনীতি আর যুদ্ধের ধরনের পরিবর্তনের পরেও কি স্পাইকম্যানের মূল ধারণাটা আজও সত্যি? উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ কি সত্যিই এখনও বিশ্বের ভাগ্য নির্ধারণ করে? এই প্রশ্নটা আমাদের ভাবতে বাধ্য করে যে ভূরাজনীতির ক্লাসিক তত্ত্বগুলো আজকের জটিল পৃথিবীতে টিকে থাকার জন্য কিভাবে নিজেদের বদলে নিচ্ছে।